সূর্য উঠে গেছে। পবনে ছায়া বিথি তলে এসো করো স্নান নবধারা জলে। এসো পবনে ছায়া বিথি তলে এসো করো স্নান নবধারা জলে। এসো পবনে ছায়া বিথি তলে। দাওয়া কুলিয়া ঘন কালো কেশ পরদেহ ঘেরি মেঘ নীল বেশ। দাওয়া কুলিয়া ঘন কালো কেশ পরদেহ ঘেরি মেঘ নীল বেশ। কাজল নয়নে যুথিমালা গলে। এসো পবনে ছায়া বিথি তলে এসো কর স্নান নবধারা জলে। লা 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 লা। এসো কর স্নান নবধারা জলে। এসো পবনে ছায়া বিথি তলে। রেণু শুভ সকাল বন্ধুরা, আজকে মার্চের 12 তারিখ। এখন সময় বাজে 6:30, 6:30টার একটু বেশি। আজকে তোমাদের আমরা নিয়ে এসেছি আমাদের বাড়ির পাশে বোটানিক্যাল গার্ডেন। এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের পথ, দুই পাশে বোটানিক্যাল গার্ডেন এবং এটা হচ্ছে রেইন ফরেস্ট। দেখছি টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে, আজকে সকাল থেকে বৃষ্টি, কিন্তু আমরা ভাবলাম আজকে এটা আমরা তোমাদের সাথে শেয়ার করি যে আমরা সকালবেলা উঠে কি করি। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট আমি কফি খেয়ে নিয়েছি, যারা একটু চা খেয়ে নিয়েছে। এখন আমরা পাহাড়ে চড়বো, পাহাড়ে চড়ে বাড়িতে ফিরে একটা শাওয়ার নিয়ে তারপর যার যার কাজের মধ্যে ফিরে যাবো। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ ওদিকটাতে হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের অন্য পাশটা, এবং সেখানে বেশ ভালো কিছু জিনিসপত্র আছে, সেটা যাব আমরা যেদিন বোটানিক্যাল গার্ডেন যাব সেদিন দেখাবো। ওদিকে গার্ডেন ট্যাঙ্ক এইসব আছে। আর সকালবেলা যেটা আমি বলছিলাম, যারা আমরা মূলত জিমে ভর্তি হই কিন্তু কিছুদিন পরে আর আমরা জিমকে পছন্দ করতে পারি না, মানে সময় হয় না, তারপরে লোহালক্কর এইসব তুলতে পারি না, তারা এসে কি করি আমরা, এই যে এখানটায় যেটা দেখো, এটা হচ্ছে কি নাম দেয়া আছে, মাউন্ট উডফিল্ড কনজারভেশন পার্কের রেড অ্যারো। আমরা জাস্ট এই যে রেড অ্যারো, হ্যাঁ ওখানটায় ম্যাপটা দেখো, আর এখানটা হচ্ছে আর তার ডিটেলসটা। এই রেড অ্যারোতে আমরা চড়ি। এটা হচ্ছে যে মাত্র 1.5 কিলোমিটারের একটি ট্র্যাক, এবং এটা এখানে বলা আছে যে গোটাটা উপরে উঠে এবং নিচে নামতে লাগে ঘন্টাখানেক, কিন্তু এখন আমাদের 25 থেকে 30 মিনিট লাগে, বিকজ আমরা এখন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি। আমরা এখন অনেক বেশি ফাস্ট। আর এখানটায় তোমাদের যেতে যেতে বলবো যেটা হলো যে এটার মধ্যে প্রচুর গাছ, তার মধ্যে মূলত ইউক্যালিপটাস খুব বেশি পরিমাণে আছে, হ্যাঁ রেইন ট্রি আছে, তারপরে হচ্ছে যে আর বাঁশ আছে, ইউক্যালিপটাস আর বাঁশ এ দুইটা দেখতে পাবে। আর প্রচুর পাখি, সচরাচর মানে সামনে এসে পড়ে না, কিন্তু শব্দ পাবে, ঝিরি পোকার শব্দ আছে। আর যেটা আছে সেটা হলো যে এখানে এখন বৃষ্টি, তাই বেরোবে না। ওয়ালাবি আছে, খুব লাজুক ওয়ালাবি আছে। এটা সাধারণত ওরা ওয়ালাবি গুলো কি করে, এই সকালবেলায় বের হয়। আরেকটা বিষয় আছে, এই যে বুশ টার্কি। হ্যাঁ, বুশ টার্কি আমি একটু আগে দেখেছি। হ্যাঁ বুশ টার্কি, এবং এই সব সময় বুশ টার্কিটা যেমন আমাদের বাড়ি, আমাদের ঢাকায় তো দেখা যায় না তেমন, তবে যেমন মফস্বলের বাড়িগুলোতে থাকে না, যে বাড়ির সামনে থাকে মুরগি ঘোরে, তেমনি এখানে বুশ টার্কি, ওটাও কাইন্ড অফ মুরগি। হ্যাঁ, তো ওরা কি করে, ওরা ঘোরে। এটা আছে, অহরহ দেখতে পাবে। আর এখন এই যে
এখন বৃষ্টি পড়ছে সকালবেলা, এখন বাজে হচ্ছে 7:45 বেজে গেছে। যার 7টা। ও সরি 7:45 বেজে গেছে। কিন্তু এখন লাইটটা খুব ভালো আছে। কিন্তু অন্য সময়ও আমি করি কি, যেদিন হচ্ছে যে আমি সকাল বা বিকেল আসতে পারি না, সেদিন সময় পেলেই আমি টুক করে দুপুরে চলে আসি একা একা। জানা তখনও কাজে থাকে, কিন্তু আমি চলে আসি। তো সেই সময় যেটা হয় যে প্রচুর রোদ থাকে, একদম সূর্যর তাপ থাকে। কিন্তু তুমি যখন এই রাস্তাটাতে আসবে, কিচ্ছু নাই, রোদ, সূর্যের আলো, এই বন এত ঘন যে ঢুকতে পারবে না। সারাক্ষণই শেড থাকে এখানে। সবসময় শেড থাকে। এবং এই দেখো কি সুন্দর পথ, দেখছো কি সুন্দর পথ। আমরা যখন শুরু করেছিলাম, আমরা অনেক দিন আগে শুরু করেছিলাম। ও আচ্ছা, সেটাও আর একটা গল্প। রেইনা মার্কাস ওরা রেগুলার আসতো এখানে, এবং আমরাও যখন ওদের সাথে 2-1 বার আসছি, আসার পরে মনে হইলো আরে ভালো তো, জিমের চেয়ে তো এটা অনেক ভালো। বিকজ এই যে পাহাড়ে চড়া উতরাই করতে হয়, এতে পায়ের মাসলে ভালো এক্সারসাইজ হয়, ব্লাড সার্কুলেশন ভালো হয়। টুপ 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 করে বৃষ্টি পড়ছে, রীতিমতো যাকে বলে চুইয়ে চুইয়ে বৃষ্টি পড়া। সেই চুইয়ে চুইয়ে বৃষ্টি পড়ে। ওই যে এর একটা গান আছে না, হাবিবের, ওই যে মেঘ না যেন কি চুইয়া চুইয়া পড়ে, সেই রকম এইখানে আসলে পরে সেইটা কিন্তু ফিল করা যায়। যে ও আচ্ছা, আমি যেটা বলতে ভুলে গেছি সেটা হলো যে এই যে বৃষ্টিটা ঝরছে, এটা কিন্তু এই পাহাড়ের উপরে একটা মেঘ। ইভেন সমস্ত উঁচু পাহাড়গুলোর উপরে এই সময়টায় মেঘ জমে থাকে। সেই মেঘগুলো চুইয়ে চুইয়ে পানি পড়ে। এইটা দেখে সম্ভবত হাবিব ওয়াহিদ লিখেছিল যে চুইয়া চুইয়া পড়ে। এটা হচ্ছে আসলে চুইয়া চুইয়া পড়াই। হ্যাঁ, ওটা ঝরছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ, শব্দ পাচ্ছ, কিন্তু গায়ের মধ্যে খুব একটা লাগছে না, বিকজ অনেকটাই লাইট। আর এটা তো দুর্দান্ত পথ, এটা খাড়া পথ। এবং আমরা যখন চূড়ায় উঠব তখন দেখতে পাবে এই চূড়াটা হচ্ছে সমুদ্র লেভেল থেকে 665 মিটার উঁচু। 1970 সালের দিকে এই রেডারও রিক্রিয়েশনের জন্য খুলে দেওয়া হয় জনগণ, যাতে এখানে আসতে পারে, ঘুরতে পারে, দেখতে পারে এখানকার বন্য প্রাণী, গাছপালা। এবং এই গাছগুলো শুধুমাত্র কোনো প্রাকৃতিক দুর্যোগ, ধরো যে প্রচুর বাতাস বা প্রচুর প্রচুর বাতাস হলে পরে এবং ঝড় বৃষ্টি হলে পরে, ভেঙে পড়লে পরে এগুলো কাটা হয়। এছাড়া কখন এগুলো কাটা হয় না। এই যে এখানে জানা তার মোবাইল দিয়েও আমার জন্য ফুটেজ কালেক্ট করছে, আমার জন্য না, তার জন্য। হ্যাঁ, দেখো জানা পিছনেই হচ্ছে বাঁশ। বলো এই বাঁশের নাম কি? ফিশ বল ব্যাম্বু। এটা অ্যাকচুয়ালি চাইনিজ সেটলাররা, যারা 1870 সালের দিকে নর্থ কুইন্সল্যান্ডে আসে, তারা এই গাছের অ্যাকচুয়ালি কি বলে এটাকে শিকড় নিয়ে আসে এই কুইন্সল্যান্ডে, নর্থ কুইন্সল্যান্ডে। তো এরা ম্যাসিভ আকারে হয়। হ্যাঁ, আর হওয়ার ফলে অন্য যে ধরনের লোকাল গাছগুলো আছে এগুলোকে মেরে ফেলে। তো কোথাও কোথাও এটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে এই যে শিকড়গুলো তোমার অন্য গাছের সাথে যাতে না লাগে, এই জন্য ওরা যে এরকম করে কনক্রিট দিয়ে দেয় সাইড দিয়ে। হ্যাঁ, কিন্তু এই গাছ তুমি যদি বলো এর ব্যবহার করা হয় বিভিন্ন কাজে, যেমন মাছ ধরার কাজে কিন্তু এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, মাছ ধরার যে সিপ আমরা বড়শি বলি না, সেটা এই ফিশ পোল বাঁশ দিয়ে তৈরি করা হয়। এছাড়া তোমার ছাতার যে ডান্ঠি আছে যা, সেটা তোমার এই ফিশ পোল, এই ছাতার লাঠি, ছাতার লাঠি, ছাতার লাঠি, রাইট, দ্যাটস দ্য কারেক্ট ওয়ার্ড, ছাতার লাঠি। আবার এটা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচারও হয়। হ্যাঁ হ্যাঁ, তো এটার একটা উপযোগিতা অবশ্যই আছে। গুড মর্নিং। এই যে রাস্তাটা দেখছো না, সুন্দর করে বাঁধানো, কোথাও কোথাও কাঠ দেয়া। এখানটায় তোমাদের আগেই যেভাবে বলেছি, এখানে আমরা আমাদের জন্য এই যে ব্যবস্থাগুলো করা থাকে না, খুব সুন্দর। ওয়ার্ল্ড ট্রেল নামে একটা
কোম্পানি আছে যারা এই যে তোমার ট্রেল তৈরি করে। অনেক সুন্দর না রাস্তাগুলো। এটাই হচ্ছে রেড অ্যারো। এরকম করে এই যে গোটা পাহাড় হুইটফিল্ড মাউন্ট, এই গোটা পাহাড়ে হচ্ছে তিনটা স্পট আছে, রেড অ্যারো, ব্লু অ্যারো, গ্রিন অ্যারো। তার মধ্যে চারটা, রেড, ব্লু, গ্রিন অ্যান্ড ইয়েলো। তার মধ্যে রেডটাই ছোট এবং রেডটাই হচ্ছে এই খুব পপুলার। এখানে আমরা যারা লোকাল পিপল আমরা তো হাঁটি, এরপর বাইরে থেকেও যারা আসে, যাদের সকালে হাঁটার অভ্যেস, ওরাও চলে আসে। প্রচুর পর্যটক চলে আসে এখানে হাঁটতে, বিভিন্ন দেশে, দেখতে দারুণ লাগে। এবং যেটা বলছিলাম, আমরা যারা একটু জিমে যেতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না বা অনিয়মিত, তারা এখানে আসি। এবং আমি এবং জানা সপ্তাহে 3 বার তো আসবই, কমসে কম 3 বার, এরপর বেশি হলে বেশি। আর যেদিন রাত্রিরে খুব একটা পার্টি সার্টি থাকে তারপরের দিন তো আসতেই হয়, চর্বি। আর দেখছো তো আমার পেট এখন আবার একটু লেভেল আসছে, দেখছো না? গত সপ্তাহে আমার পেট ছিল কত উঁচু, এখন আবার কমে গেছে। ওই আমি প্রচুর খাই, প্রচুর ভাত খাই। ভাত মাছ পেলে আমার হুঁশ থাকে না, আমি প্রচুর ভাত মাছ খাই। আমি আসলে একটা ভেতো বাঙালি, অন্য খাবারও খাই, তবে যেটা হয় ভাত খেতে আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, পছন্দ করি ভাত মাছ বিশেষ করে। জানা তার ফোনের মধ্যেও শুট করতে করতে এগিয়ে গিয়েছে। ওই যে দেখো, বললাম ওয়ালাবি, ওই যে একটা দেখছো, ওই যে যাচ্ছে দেখছো, হ্যাঁ যাক, তাও দেখা গেল। এবং এই ওয়ালিবিগুলো খুবই লাজুক, খুবই লাজুক। এই যে দেখো একটা গাছ কাটা, এই গাছ কাটার মানে হচ্ছে কোনো একটা ঝড়ে এই গাছটা পড়ে গেছিল, পড়ে যাওয়ার পরে এই গাছটা কেটে দিয়েছে এবং এই গাছটা কেটে এখানে ফেলে রাখছে। এবং এভাবেই বছরের পর বছর ধরে সে আস্তে মাটির সাথে মিশে যাবে। ইনফ্যাক্ট আমাদের এখানে তাই করে। আরও যেটা হয়, ওই যে এখানে গাছ কাটার জন্য দরকার হয়, কাউন্সিলের পারমিশন দরকার হয়। এই যে দেখো রেড অ্যারো রেন ফরেস্ট, আজকে একদম প্রকৃত রেন ফরেস্ট, বিকজ পাহাড়ের চূড়ায় মেঘ আছে, মেঘ থেকে চুয়ে চুয়ে বৃষ্টি পড়ছে এবং সকালবেলা খুব দারুণ অনুভূতি। এবং এই যে পাহাড়ের পথ, সেখানে এরকম নির্দেশিকা আছে, সাইন আছে, তুমি কোথায় যাবে। মাউন্ট হুইটফিল্ড আমাদের পাহাড়ের নাম। 500 মিটার নিচে নেমে যেতে পারো, আর উপরে উঠলে 1 কিলোমিটার। তার মানে আমরা নিচ থেকে এখন পর্যন্ত এসেছি 500 মিটার, আমাদের আরও 1 কিলোমিটার চড়াই করতে হবে এবং আবার নামতে হবে। তবে ওরা বলে দেয়, ওখানটায় লেখা আছে, তোমার ইনস্ট্রাকশনে লেখা আছে, এখানটায় তুমি উঠতে খুবই ভালো, ওঠার পরে 1 কিলোমিটার পর্যন্ত ওঠার পরে পায়ের পিছনে মাসলে ব্যথা করবে, সেটা সহ্য করতে হবে, সেটা বলা আছে। তবে এটা কার্ডিওর জন্য অনেক ভালো, কার্ডিওর জন্য। বিশেষ করে আমি এটার সুফল ভোগী। এই যে এরকম চড়াই উঠে গেছে, আমরা এদিক থেকে ঘুরে গিয়ে ওই চড়াই উঠবো। এই চড়াইটা আরও উপরে, আমরা ততটাই উপরে উঠবো। তোমরা এখানে আসতে পারো, বিভিন্ন বয়সের সবাই এখানে আসে, যারা এক্সারসাইজ পছন্দ করে। সবাই আসে, এবং তোমরা যারা বাইরে থেকে ক্যাম্পসে ঘুরতে আসতে চাও তারাও আসতে পারো। এটা খুব বেশি কষ্ট না, তোমরা চাইলে সময় নিয়ে উঠতে পারো, কিন্তু খুব মজা পাবে। ওই যে দেখো জানা এখানে আমার জন্য অপেক্ষা করছে। ও এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই যে কিছু দূর পর পর এরকম বেঞ্চ আছে বিশ্রাম নেওয়ার জন্য। আমি বসতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম যে ভেজা। হ্যাঁ, এখানে তুমি যদি মনে করো তুমি একটু হাঁপিয়ে গেছো, চাইলে এখানে একটু বিশ্রাম নিতে পারো। এই যে দেখো এখানে আর একটা সাইন আছে, এবং এটা হচ্ছে মজার ব্যাপার, এই যে দেখা যাচ্ছে ওয়েট ডিপি, প্রচুর দেখতে পাবে ক্যাম্পসে আসলে। আসলে এটা ওয়েট ডিপি না, এটা হচ্ছে পাখির বাসা। এই পাখি এই বনের হ্যাঁ অধিবাসী, তারা স্থানীয় হ্যাঁ, বলো। কিংফিশার। আমরা প্রায় চলে এসেছি চূড়ায়। আজকে তোমাদের একটা মজার ব্যাপার হয়েছে কি জানো, আজকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু একটু কষ্ট হয়নি। ভালো তো? মেঘ দেখতে পাচ্ছ, কুয়াশার মতো,
দেখতে পাচ্ছ মেঘ, আমরা মেঘের মধ্যে চলে এসেছি। এটা এত চড়াই যার জন্য আমরা এই যে মেঘ, কুয়াশার মতো দেখতে, এটাই মেঘ। আমরা এখন অলমোস্ট 665 মিটার উপরে সমুদ্র তল থেকে। দেখেছ, অদ্ভুত না? এই যে বাম দিকটা, এদিকটাতে গেলেই তোমার, আচ্ছা আমি কাছে গিয়ে দেখাই, দেখো এই যে আমরা এখন আছি এখানটায়, হ্যাঁ, আর এদিকটায় গেলে ব্লু, আর ব্লুর একটু ডান পাশে ইয়েলো, আর একদম এই শেষ মাথায় গেলে তোমার গ্রিন। তো এই গোটা পথটা ঘুরতে লাগবে 6 ঘন্টা, এবং ওদিকটা এত পাকা রাস্তা নেই, যার জন্য তোমাকে ওই রকম জুতা ফুতা পরে প্রচুর পানি খাবার নিতে হবে, তারপর এই ট্রাকে যাবে। হ্যাঁ, ওই যে আর একটা ওয়ালেবি দেখো, ওই যে দেখতে পাচ্ছ, ওই যে ওই লোকটা যাচ্ছে না, ওর ডান পাশে তাকিয়ে দেখো। আমি একটা পেয়েছি ওখানে ওটার সময়, ওই যে দেখছো, ওই এখন রাস্তার মধ্যে দেখা যাচ্ছে, ওই যে দুইজনই আছে তারা, ওই যে 2 জন দেখছো ওয়ালেবি, এবং তারা খুবই লাজুক। এদেরকে দেখা যায় এই খুব সকালে অথবা বিকেলে, দিনের অন্য সময় দেখা যাবে না। তারা বের হয়েছে, এবং এই একটা মায়াবী রাস্তা দেখো, উপর এখান থেকে নিচে আমরা এখন পুরো মেঘের মধ্যে, আর মেঘের উপরেই দেখো যে ওখানটায় রোদ চলে এসছে। এখন আমি যদি ক্যামেরাটা নিয়ে এখানে তোমার সাথে দাঁড়িয়ে থাকি, তাহলে দেখতে পেতে এই মেঘটা আস্তে আস্তে কেটে যাবে কিছুক্ষণের মধ্যে, হয়তো বা 10 মিনিট এর মধ্যেই এই মেঘটা কেটে যাবে। এইখানটায় দেখো, মনে হয় না যে দার্জিলিং? আসলেই তাই। পাহাড় রাস্তা এগুলো সব পরিবেশ অনেকটাই দার্জিলিং, শুধু দার্জিলিংয়ের মতো ঠান্ডা নেই, শীত নেই, কিন্তু বাকি সব কিছুই একদম দার্জিলিং। শুধু এখানে যদি ওইরকম শীত থাকতো তাহলে বলতে পারতাম যে এটা দার্জিলিং। এই দেখো আমি উপরে কত দূরে এসেছি, আমি ঘেমে গেছি, বাংলা তো। যাই হোক, এই হচ্ছে আমার বর্তমান চেহারা, এবং একদম শেষ চূড়া না, মানে রেড আরও শেষ চূড়ায় যাবো এখন। ওখানটা গিয়ে দেখাচ্ছি তোমাদের কি হয়। তবে এখান থেকে তোমরা রোডটা দেখো, এরকম একটা মানে ড্রিমি। তোমরা আসতে পারো কিন্তু ঘুরতে, বুঝছো? ভালো লাগবে, কষ্ট হবে কিন্তু ভালো লাগবে। কিছুটা পরিশ্রম যদি তোমরা মেনে নিতে পারো ধৈর্য ধরে, তাহলে দারুণ জায়গা। আমরা আবার এ পথটায় ফিরে যাব, তো তার আগে আমরা এই পথে ফিরে যাব, কিন্তু তার আগে আমরা এখানে ঢুকে শেষ চূড়াটা একটু তোমাদেরকে দেখিয়ে নিই যখন এসছি। এবং এই শেষ চূড়ায় আসতে আসতে তোমাদের যে গল্পটা করব, দেখো তুমি যখন চড়তে হাঁপিয়ে যাবে, এখানে আছে বিশ্রাম ঘর, এখানে বসে বিশ্রাম নিবে। সুন্দর বসার ব্যবস্থা আছে, ছাউনি আছে, ইভেন কোনো জায়গায় যেমন এখানটায় আমি জানি না ছিল কিনা, চুলা থাকে বারবিকিউ করার জন্য, হ্যাঁ, বসে রীতিমতো পিকনিক করার মতো ব্যবস্থা থাকে এখানটায়। এইরকম মানে প্রতিটা জায়গায় হ্যাঁ পিকনিক করতে এখানে আসে নিয়মিত। এবং এই যে সমস্ত ব্যবস্থাটা দেখো, এখানটায় এত সুন্দর করে করা আছে, তুমি চাইলে খুব ছোট 3-4 জনের টিম এসে ভালো করে এখানে পিকনিক করতে পারো। এবং জায়গাটা অসাধারণ। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এইখানটাতে এই জায়গাটাকে এইরকম অজস্র পাহাড়ের জায়গা ছিল যেগুলো ওয়াচ টাওয়ার হিসেবে ব্যবহৃত হতো। 1941 সালে জাপান যখন পার্ল হারবারে অ্যাটাক করেছিল, তারপরে যেহেতু এই অস্ট্রেলিয়া মিত্রবাহিনীর পক্ষে ছিল, সেই হেতু এখান থেকে তো জাপান খুব কাছে, 6 ঘন্টার পথ, তার জন্য জাপান ওরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। হ্যাঁ, এই জন্য এখানটায় এই ক্যান্সে সর্বোচ্চ সতর্ক অবস্থায় ছিল। এবং ক্যান্সের যে টেবেলল্যান্ড আছে আথারটনে প্রায় 1 লক্ষ লোকের একটা বেস ক্যাম্প ছিল। ওইটা ছিল 160টা স্পটে, 1 লক্ষ সোলজার ওখানে ট্রেনিং নিত। ওইখানেই তারা সব কিছু ওয়েট রিজার্ভ থাকতো যুদ্ধের জন্য। আর এই যে দেখতে পাচ্ছ, এইরকম এই পাহাড়ের চূড়ায়, প্রতিটা চূড়ায় ওয়াচ টাওয়ার ছিল। এখান থেকে সর্বক্ষণ এই
এয়ারপোর্টকে তখন তোমার নজরদারিতে রাখা হতো, বিকজ এটাই ছিল একমাত্র এয়ারপোর্ট। এটা হচ্ছে যে তোমার যে রিফুয়েলিং, মানে তেল বিমান এসে, যুদ্ধের বিমান এসে এখান থেকে তেল নিবে, আবার খাদ্য নিয়ে আসবে, তার জন্য এই এয়ারপোর্টটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। আর এই এয়ারপোর্টের পিছনেই হচ্ছে তোমার সমুদ্র, দেখতে পাচ্ছ? এখান থেকে হয়তো বা ক্যামেরা ঠিক দেখা যাচ্ছে না, আমি জানি না। হ্যাঁ, ওই যে এবার আসছে, দেখো। হ্যাঁ, আর এই যে আমার সামনে গাছগুলো বলে দেখতে পাচ্ছ না, এটার এই এয়ারপোর্টের পিছনে হচ্ছে সমুদ্র, এবং সেই সমুদ্রের মধ্যে প্রচুর মাইন। হ্যাঁ, পানির মধ্যে ফেলে রাখে যে মাইন, সেই মাইন পোতা ছিল যাতে শত্রু বাহিনী, মানে তখনকার জাপানি সোলজাররা এসে এখানটায় ভিড়তে না পারে, ওদের সাবমেরিনগুলো এসে ভিড়তে না পারে, সেই জন্য প্রচুর মাইন পোতা হয়েছিল। হ্যাঁ, ওই সমুদ্রের মধ্যে। কিছু কথা বলতে থাক, আমি আগাইতে থাকি। আমি সামনে আগাই। ওই যে আমাদের সূর্যি মামাও কি দিচ্ছে। এই শহরের বাম পাশেই দেখো আমাদের হারবার। এখানে গাছের জন্য খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই সমস্ত হারবারে মাইন পুঁতে দিয়েছিল অস্ট্রেলিয়ার নৌবাহিনী। তারা ব্যাপক কাজ করেছে, অনেক সুনাম এই জন্য। তাদেরকে এই জন্য সব সময় খুব পুরস্কৃত করা হয়, তাদেরকে খ্যাতি করা হয়, বিখ্যাত করা হয়। ওই যে শহরটা দেখতে পাচ্ছ, এই রাস্তাতেই আমরা প্রতিদিন, এটাই হচ্ছে আমাদের প্রতিদিন পাহাড়ে চড়ার রাস্তা। আমরা জাস্ট কাজে যাওয়ার আগে, ও আচ্ছা ফিরতে হবে গো, ও ফিরতে হবে। দেখছো মেঘ যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমরা যেখান থেকে উঠেছি তার উল্টো পাশ দিয়ে নামার রাস্তা, এবং এই নামার রাস্তায় হচ্ছে প্রচুর বাঁশ। ওই যে জানা বলতেছিল, এই বাঁশ নিয়ে এসছে চীনের লোকেরা। এখানে চীনের লোকেরা এসছে অনেক আগে, 150-200 বছর আগে, এই খনিতে কাজ করার জন্য। এখানে তো প্রচুর খনি। এই গোটা তোমার এই কুইন্সল্যান্ডের এই শেষ মাথাটা, গোটাটাই, প্রতিটা শহরই প্রায় খনির জন্য বিখ্যাত। ওয়ালেবে আমরা দেখলাম না পথের মধ্যে, এটা হচ্ছে তাদের ছবি। আমি একটু দ্রুতই যাচ্ছি, কারণ জানা কাজে যাবে, তাকে আমাকে ড্রপ করতে হবে। সে এখনও ড্রাইভিংটা করেনি। আমার মতো পাকা ড্রাইভার আছে বলে সে মোটামুটি সুবিধা নিয়ে যাচ্ছে, খুব একটা গায়ে লাগাচ্ছে না। যেদিন আমি যেতে পারি না সেদিন সে উবারে করে যায়। এছাড়া আমি একদম সারা বছর তাকে পৌঁছে দেয়া, নিয়ে আসার দায়িত্ব পালন করি পাকা ড্রাইভার হিসেবে, বিনা বেতনে। আমি এই রাস্তার সৌন্দর্য অ্যাকচুয়ালি নিজে হারিয়ে গেলাম বলতে পারো। অ্যাকচুয়ালি সবসময় হারিয়ে যাই। এই রাস্তাটা আসলে এত বেশি মায়াময়। আচ্ছা, তখন যেই পাখিটার তোমাদেরকে দেখালাম, আমি নাম বলতে পারছিলাম না। এই পাখিটার নাম হলো মেগাপোর্টস দ্য মাউন্ট বিল্ডার্স। এই যে এইটা, আর এটা তো জানো তুমি, দেখালাম তোমাদেরকে তখন। বুস্টার কি? এই চলো, তোমার না কাজে যেতে হবে। হ্যাঁ, চলো। যে বাসায় যে জাস্ট চেঞ্জ করে চলে যেতে হবে আমার। এই যে দেখো লাল লাল মাটি। বুস্টারকে আমি দেখিয়েছি, ও দেখেছে। আর এই দেখো, এটা দেখতে ডাউক না, আমাদের ডাউকের মতো না? হ্যাঁ, এটা প্রচুর আছে ডাউক। আজকে তো আমরা অনেক স্লো, মানে আমাদের যে সময় লাগে তার চেয়ে 3 গুণ সময় নিয়ে আমরা হেঁটেছি, যার জন্য আজকে আমাদের কোনো পরিশ্রম হয়নি। আমি ওই অর্থে কোনো হাঁপাচ্ছি না, আমি তো হাঁপাই, কিন্তু আজকে হাঁপাচ্ছি না। কিন্তু হ্যাঁ, সোয়েটিং, মানে ঘামাচ্ছে, শরীর ঘামাচ্ছে, যেটার জন্য আমরা আসি। আর যেহেতু আমি আজকে আমার যে জুতা সেটা পরে এসেছি, একটা ফ্ল্যাট জুতা, একটু সতর্কভাবে হাঁটতে হচ্ছে এখানে আসার জন্য। ওই যে বৃষ্টির মধ্যে হাঁটার জন্য আমি যে গ্রিপের জুতাটা পরি, ওটা আজকে পরিনি, এটা পরেছি অন্য একটা জুতা, ফ্ল্যাট। তো এটা সাবধান, পাটা ফেলার জন্য একটু সাবধান করে হাঁটতে হয়। ও, তুমি এটা লাগিয়ে নাও, এটা আমাকে দাও। জানার জুতার ফিতা খুলে গেছে, সে ফিতা লাগাচ্ছে। পোলাপান মানুষ তো, কেয়ার করা যাবে।
হয়ে গেছে? হ্যাঁ। গুড। থ্যাংক ইউ। নাও। তো আমরা আস্তে আস্তে মোটামুটি আমাদের কোথায় চলে এসেছি, আমরা গোড়ার দিকে চলে এসেছি। এই যে আমি যেন ঠিক আছে। Yay! We did it! যাক, ভালোই হলো। সেটা হলো যে অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমরা এই রেড অ্যারোটা আমরা দেখাবো আমরা কি করি। তো আজকে তো তোমরা দেখতেই পেলে, বুঝছো? আচ্ছা শোনো মর্নিং, যেটা হলো যে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হলো যে দেখো আমরা তো ব্লগটা শুরু করলাম, তো আমাদের সাবস্ক্রাইব দরকার, আমাদের লাইক দরকার এস্টাবলিশমেন্টের জন্য। তো তোমরা যদি আমাদের কাজ পছন্দ করো, যদি পছন্দ হয় আমাদের একটু লাইক টেক দিও নাকি? হ্যাঁ, একটু লাইক টেক দিয়ে একটু সাবস্ক্রাইব করো, একটু গরিবকে দয়া টয়া করো বাবা। আমরা করবো, কিন্তু যেটা হলো যে আমরা আমরা এটা আমাদের এবার যখন ধরো নতুন করে, আমি তো তোমাদেরকে দেখাইনি এখনো, আমি নতুন এই যে ক্যামেরা কেনা থেকে শুরু করে আমার নতুন ম্যাক্স ফ্যাক কিনে ফেলেছি। এই জন্য আসলে আমার যেটা ইচ্ছা, ক্যান্সটা যে কত সুন্দর সেটা আমি দেখাতে চাই, বাংলাদেশকে দেখাতে চাই। এবং আরও একটা কারণে দেখাতে চাই, কেননা হচ্ছে এই ক্যান্সের আবহাওয়া, ক্যান্সের সব কিছু ট্রপিক্যাল, তো একদম পুরো বাংলাদেশ। তো এই ক্যান্স যদি এত সুন্দর হতে পারে, আমাদের বাংলাদেশ কেন হতে পারবে না সেটা তোমাদের আমরা দেখাতে চাই ধাপ বাই ধাপ। এখানকার পানি, এখানকার বিদ্যুৎ, এখানকার ঘর বাড়ি সব কিছু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই এটা মানে দেখাতেই হবে। আচ্ছা শোনো, এখন সময় বেজে গিয়েছে 7:35। 7:35-এ নেমে আসলাম আমরা, 3 গুণ সময় নিলাম। তারপরে তোমরা যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে, তাহলে তোমরা আমাদেরকে দয়া করে একটু লাইক টাইক দিও, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের একটু সাবস্ক্রাইব বাড়ুক, লাইক বাড়ুক, আমরা একটু উৎসাহ পাই, উদ্দীপনা পাই। কি বলো? ঘেমে গেছি। আচ্ছা, আমি গোপটপ সব ফেলে দিয়েছি। হ্যাঁ, ভালো লাগে না গো। আচ্ছা, এই দেখো একটা পডকাস্ট। হ্যাঁ, এগুলো আমি আরেকদিন দেখাবো, দেখছো এখানকার পডকাস্টটা। কোনো অনেক শব্দ হচ্ছে গো। গাড়ির কাছে চলে এসেছি, এই হচ্ছে আমার গাড়ি। আচ্ছা, আজকে এই সাধারণত এইসব কাজের জন্য আমরা আমাদের এই গাড়িটা ইউজ করি, আর অন্য গাড়িটা তো বেড়াবার সময় ইউজ করি। এই দেখো এখানকার একটা বাস, দেখো বাসের রং দেখো। বন্ধুরা, আমাদের এই পর্বটা আমরা শুটিং করেছিলাম 12 তারিখ সকালে। আমরা 12 তারিখ সকালে শুটিং করে এসে যখন বাড়িতে এসেছি, বাড়িতে এসে আমাদের গেটে জাস্ট যখন গাড়ি পার্ক করেছি সেই সময় জানা ঘরে ঢুকে গেছে, ও ফ্রেশ হয়ে আবার কাজে যাবে। আর আমি সেই মুহূর্তে আমার ফোনটা চেক করে দেখলাম বাংলাদেশ থেকে একটা মেসেজ এসছে আমার ফোনে। আমার ছোট বোন করেছে, ওই দিন সকালেই আমার বড় বোন মারা গেছে। ওইখানে মেসেজটা এসেছিল যে আপু আর নেই। যাই হোক, আপু আর নেই মানে নেই। আপু অনেকদিন যাবৎ ক্যান্সারে ভুগতেছিলেন, লাং ক্যান্সারের, অনেক বছর। তো উনি নিয়মিত ওই যে মুম্বাই টাটা যেতেন, মুম্বাই টাটা ক্যান্সার হসপিটালে গিয়ে ওনার চিকিৎসা করাতেন। তো এটা বছরে 2-3 বার যেতে হতো। তো এই বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি হয়ে গেল, এটার জন্য তো ভিসা বন্ধ করে দিয়েছে। এই সময়টা উনি যেতে পারেনি, যেতে না পারাতে এই ব্যাপারটা হয়ে গেছে আর কি। তো যাই হোক, যেটা হলো যে ওইটার জন্য একটু আমরা একটু শোকের মধ্যেই ছিলাম। আমাদের এই পর্বটা আমরা শুটিং করেছিলাম সেই 12 তারিখে, এরপরে আর দেওয়া হয়নি। এখন আমরা একটু স্বাভাবিক হয়ে গেলাম, এরপরে এটা এখন এডিট করে এখন এটা দিয়ে দিলাম। আর আমাদের এই পর্বটি আমরা আমাদের আপু, ওর নাম হচ্ছে সারা তৈফুর রিয়া, ডাকনাম রিয়া, ভালো নাম সারা তৈফুর। তো আমরা আমাদের এই পর্বটি আমরা আমাদের আপুকে উৎসর্গ করেছি। যাই হোক, তোমরা আমাদের পাশেই থাকো, দেখতে থাকো আমাদের সাথে রোমিং অ্যারাউন্ড। দেখে জানিও এই পর্বটা তোমাদের কেমন লাগলো। হ্যাঁ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ধন্যবাদ।